রাজধানী তেজগাঁ থেকে সংবাদ সন্ধানে আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিং। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। বেনজিরের আরো সম্পদ ক্রোকের আদেশ। রূপগঞ্জ উত্তরা বান্দরবানের জমি, আদাবর বাড্ডায় ফ্ল্যাট, সিটিজেন টিভি শেয়ার। শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর ইউনূসের বিচার শুরু। তার বক্তব্য অসত্য, অপমানজনক, মন্তব্য আইনমন্ত্রী। সরকারের ব্যাংক ঋণে বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাহত হবে। বাজেট সংলাপের স্বীকৃতি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে আরও বিপুল সম্পদ ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বিকালে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এ আদেশ দেন। জব্দ হওয়া সম্পদ ও ফ্ল্যাটের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠা, উত্তরায় 3 কাঠা জমি, বাড্ডায় 2টি ফ্ল্যাট, বান্দরবান জেলায় 25 একর জমি, স্ত্রী জিসানের নামে আদাবর থানায় পিসি কালচারে 6টি ফ্ল্যাট, এছাড়া সিটিজেন টিভির শেয়ার ও টাইগার অ্যাপারেলসের শেয়ার রয়েছে বেনজিরের। এর আগে 2 দফায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে ছিল বেনজির আহমেদ ও তার স্ত্রী জিসান মির্জা, বড় মেয়ে ফারিন রিস্তা এবং ছোট মেয়ে তাহসিন রাইসার নামে থাকা সম্পত্তি। এর আগে বেনজির আহমেদের সব ব্যাংক হিসাব জব্দ এবং গোপালগঞ্জ ও কক্সবাজারের সম্পত্তি ক্রোকের আদেশ দেয়া হয়। বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের নির্দেশ দেয় ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালত। সাবেক এই পুলিশ প্রধানের নিজের ও তার পরিবারের জব্দ সম্পত্তির মধ্যে রয়েছে রূপগঞ্জে 24 ও উত্তরায় 3 কাঠা এবং বান্দরবনে 24 একর জমি, বাড্ডায় 2টি ও আদাবরে 6টি ফ্ল্যাট। আছে সিটিজেন টেলিভিশন ও টাইগার অ্যাপারেলসের আংশিক মালিকানা। রূপগঞ্জের 24 কাঠার একটা সম্পত্তি এবং উত্তরায় 3 কাঠার একটি প্লট এবং ওনার স্ত্রীর নামে 6টি ফ্ল্যাট, বান্দরবন সদর মৌজায় ওনার 25 একর সম্পত্তির একটা লিজ সম্পত্তি, সেই সম্পত্তিটাও আমরা ক্রয় করেছি। বেনজিরের সম্পত্তির বৈধতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের প্রধান থাকার সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। পরে অভিযোগ এলে সরকার এ বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছে। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। এর আগে বেনজিরের সব ব্যাংক হিসাব এবং রাজধানীর মধ্যে গুলশান ও রাজধানীর বাইরে গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি জব্দের আদেশ দেয় আদালত। নিয়োগ করা হয় জব্দ সম্পত্তির তত্ত্বাবধায়ক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামীণ টেলিকমের কর্মীদের অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু করেছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ 4-এর আদালতে ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। আদালতের আদেশের পর ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, মামলায় জড়িয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এছাড়া আদালতে অপরাধ প্রমাণের আগেই প্রায় আধা ঘন্টা লোহার খাঁচায় থাকতে হওয়ায় ক্ষোভ জানান এই নোবেলজয়ী। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস একসময় গণমাধ্যম এড়িয়ে চললেও এখন পরিস্থিতি ভিন্ন। বিভিন্ন মামলায় আদালত অঙ্গনে যাতায়াত বাড়ার সাথে সাথে তিনিও বিভিন্ন বিষয়ে ক্ষোভ ও আক্ষেপ জানাচ্ছেন সাংবাদিকদের। বুধবার গ্রামীণ টেলিকমের শ্রমিকদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেন। এ সময় প্রায় 20 মিনিট আদালতের লোহার খাঁচায় থাকেন ডক্টর ইউনূস সহ আসামিরা। এতে ক্ষোভ জানিয়ে বিষয়টিকে পশুসুলভ আচরণের সাথে তুলনা করেন ডক্টর ইউনূস। একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো।
এগুলো তো চলছেই। এই মামলায় সাক্ষী মোট ৩১ জন। আগামী ১৫ জুলাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। মামলায় তাড়াহুড়ো করা হচ্ছে অভিযোগ করে ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবার কথা জানালেন ডক্টর ইউনূসের আইনজীবী। কোর্টকে অনুরোধ করেছি ন্যায় বিচারের জন্য স্বাভাবিক নিয়মের মাধ্যমে মামলার ডেট দেওয়ার জন্য, দ্রুত গতিতে না দেওয়ার জন্য। তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য। এদিকে রাষ্ট্রপক্ষ বলছে একজন নোবেল জয়ীকে হয়রানি বা অসম্মান করা মামলার উদ্দেশ্য নয়, দুর্নীতির অভিযোগের আইনগত ভিত্তি আছে বলেই অভিযোগ গঠন করেছেন আদালত। বাঘের খাঁচার মধ্যে ওনাকে কোনোদিনই ঢুকানো হয় না, ওনাকে প্রত্যেক দিনই বলা হয় আপনি বসেন এবং আপনি আমাদের সাথে থাকেন, বসেন। কিন্তু তিনি অন্যান্য আসামি তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে উনি ঢুকে যান। দুর্নীতির এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে আসামিদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার প্রক্রিয়া নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য অসত্য এবং বাংলাদেশের মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে ইইউ ও ৬ দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। পরে আইনমন্ত্রী ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব মামলা চলছে রাষ্ট্রদূতদের সে বিষয়ে জানানো হয়েছে বলেও জানান। যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনূসেরও ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। প্রস্তাবিত বাজেটে সরকারের ব্যাংক ঋণে বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাহত হবে বলে মনে করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে গুলশানের একটি হোটেলে আয়োজিত বাজেট সংলাপে এমন সমালোচনা উঠে আসে। এছাড়া প্রবৃদ্ধি বাড়াতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বক্তারা। আর বাজেটের নানা দিক তুলে ধরে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, কৃষি ভর্তুকির অধিকাংশ বরাদ্দই যাচ্ছে ধনী কৃষকের পেটে। প্রস্তাবিত বাজেটে দেশের উন্নয়নে শ্রম দেয়া মানুষ কতটা গুরুত্ব পাচ্ছে এ নিয়ে বাজেট সংলাপ আয়োজন করে সিপিডি। এ সময় বিশিষ্টজনরা বাজেটের নানা অসঙ্গতি তুলে ধরেন, দাবি ওঠে শ্রমিকদের রেশনিংয়ের আওতায় আনতেও। আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ১ দশকের উন্নয়ন কৌশলে শ্রমখাত উপেক্ষিত। এছাড়া শিক্ষার উপবৃত্তি নির্ধারণে মূল্যস্ফীতিকে বিবেচনায় আনা হয়নি। শিক্ষার মান উন্নয়নেও কোনো বরাদ্দ নেই বাজেটে, এমন মত আলোচকদের। গত ১ দশক বা ১.৫ দশক ধরে যে উন্নয়ন কৌশল চলছে সেখানে কর্মসংস্থানটা ওইভাবে গুরুত্ব পাচ্ছে। আইএমএফের প্রেসক্রিপশনের বাজেট দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে বলেও মনে করেন তারা। ২২ লক্ষ শ্রমশক্তি আসে বাজারে, তার মধ্যে ১৩ লক্ষকে বিদেশে পাঠিয়ে দিই। তার মানে একটা যৌবন রপ্তানি করছি। কেন আমরা এডিপি কাটছাট হওয়ার সময় শিক্ষার উপরেই সবচেয়ে আগে পড়ে। প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণে ব্যাংকিং খাত থেকে ১,৩৭,৫০০ কোটি টাকা ঋণ নেবে সরকার। এর ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে বলে মনে করেন সিপিডির বিশ্লেষক। জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে বাজেটে সেগুলো কিন্তু আসলে পর্যাপ্ত নয়, একেবারে নগণ্য, এবং তার পাশাপাশি জনগণকে মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করার জন্য তো আমরা কোনো পদক্ষেপ দেখি নাই। এ সময় বাজেটের ইতিবাচক দিক তুলে ধরেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে তিনি স্বীকার করেন, কৃষি ভর্তুকির অধিকাংশ বরাদ্দই যাচ্ছে ধনী কৃষকের পেটে। কৃষিতে বিশাল রূপান্তর হচ্ছে এবং এই মুহূর্তে মেকানাইজেশনের একটা বিরাট অবদান আসছে। এই যন্ত্রগুলা 70% ভর্তুকিতে যাচ্ছে উচ্চ শ্রেণীর কৃষকদের হাতে। এমনিতেই তারা ধনী, তারা আরো ধনী হচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতের বাস্তব পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান সহ সাজাপ্রাপ্ত ১৫ আসামি পলাতক রয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সহ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলতি সংসদের অধিবেশন শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। সংসদ নেতা জানান, বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন, হারিস চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, চীন সরকারের আর্থিক সহায়তার সমীক্ষা সম্পন্ন করে পিডিপিপি। এ বিষয়ে চীন সরকারের মূল্যায়ন প্রতিবেদন গত বছরের মার্চে
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হয়েছে। তিনি জানান, চীন সরকার প্রকল্পটি বিভিন্ন ধাপে বাস্তবায়নের জন্য আরও সমীক্ষার পরামর্শ দিয়েছেন। রাজধানীতে কোরবানির হাটের বাইরে রাস্তায় কোনো পশু রাখা যাবে না, এ বিষয়ে কঠোর নজরদারিতে ডিএমপি ও দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। এছাড়া এক হাটের গরু অন্য হাটে নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। সেই সাথে পশুবাহী গাড়িতে টানানো থাকতে হবে হাটের নাম। রাজধানীতে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে বসছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে স্থায়ী অস্থায়ী হাটগুলোতে পশু আনা শুরু হয়েছে। হাটে নেওয়া হয়েছে সব প্রস্তুতিও। ডিএমপির নির্দেশনা, রাজধানীতে পশু বহনকারী গাড়িতে টানিয়ে রাখতে হবে হাটের নাম। পাশাপাশি এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে ঈদুল আজহা উপলক্ষে ট্রাফিক নির্দেশনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ডিএমপি। যখন যেই গরুর হাটে যেই গরুর গাড়ির সামনে যেই হাটের নাম লেখা থাকবে, বেসিক্যালি সেই হাটের দিকে তাদেরকে ডাইরেক্ট করা। এখন অনেক সময় তাদের মাঝখানে অনেক সময় অনেক ভেস্টেড কোয়ার্টার যদি চলে আসতে পারে, অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ঘটনা ঘটতে পারে, আমাদের পক্ষ থেকে কিন্তু কোঅর্ডিনেশনের কোনো অভাব নেই। ঢাকায় রাস্তার উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বলেন, সড়কে হাট বসিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নজরদারি থাকবে। সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ কেন্দ্রেও রয়েছে এবং প্রত্যেকটা হাটে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে। আমাদের ভ্রাম্যমাণ আদালত, ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেখানে তাদেরকে তদারকির জন্য রাখা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন মেয়র। বৃষ্টি হলেও ঈদ জামাত আদায়ে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য সব প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় কোরবানির হাটে ডিজিটাল লেনদেনের মাধ্যমে সুবিধা পাবেন ক্রেতা বিক্রেতারা। এতে হাটে নগদ অর্থ চুরি ছিনতাইয়ের ঝুঁকি কমবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পাশাপাশি খামারগুলোতেও এবার এই ডিজিটাল লেনদেনের সুবিধা থাকছে। রাজধানীতে কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের মধ্যে লেনদেন হয় প্রায় 20,000 কোটি টাকা। এই লেনদেনের প্রায় সবই হতো নগদ অর্থে। এতে নগদ টাকা হারিয়ে যাওয়া বা চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এই ঝামেলা দূর করতে ডিএনসিসির 6টি হাটে চালু করা হয়েছে ডিজিটাল লেনদেন। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা উত্তর সিটির যৌথ উদ্যোগে এই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। এতে অংশ নিচ্ছে আইএফআইসি সহ 7টি ব্যাংক এবং নগদ ও বিকাশ। আমি যদি ব্যাংকের মাধ্যমে আমার শাখা ট্রান্সফার করতে পারি, মনে করেন ওখান থেকে আমি ঈদের পর তুললাম, রাস্তার ভিতরে ছিনতাই, এই চুরি হওয়া, চাকু পাকু ধরে টাকা কেটে এইগুলো আমাদের নিরাপদ ভয় থাকতে পারে আমাদের, আমরা যে ওখান থেকে টাকাটা তুলে নিতে পারবো। ডিজিটাল লেনদেন ব্যবস্থায় হাটে থাকা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রেতার অ্যাকাউন্টে তাৎক্ষণিক চলে যাবে টাকা। আই এম গিভিং ইউ অ্যাসুরেন্স যে আমরা সকল ধরনের রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলি কগনিজেন্স নিয়েই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলি লঞ্চ করেছি। এখানে রিস্ক ফ্যাক্টরটা একদম জিরো বললেই চলে। বুধবার গুলশানের নগর ভবনে এই ডিজিটাল লেনদেন ব্যবস্থার উদ্বোধন করে নগরবাসীকে হাটে ডিজিটাল লেনদেন করার অনুরোধ জানান উত্তর সিটি মেয়র। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অযথা টাকা আনবেন না। আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে, এমএফএস থাকে, বাংলা কিউআর থাকে, সবগুলাই হাটের মধ্যে থাকবে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আসুন এবং নিরাপদে আপনারা যেরকম করে এসে গরু কিনতে পারবেন, ঠিক প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন আপনারাও নিরাপদে আপনাদের টাকা আপনাদের এলাকাতে আপনারা নিয়ে যেতে পারবেন। 2022 সালে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগের পাইলট কার্যক্রম চালু করে, যেখানে 33 কোটি টাকা লেনদেন হয়। গত বছর লেনদেন হয় 44 কোটি, আর চলতি বছর লেনদেনের লক্ষ্য ধরা হয়েছে 70 কোটি টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। অনলাইনে গত 1 জুন রেলের আগাম টিকিট কাটা যাত্রীরা আজ ঢাকা ছাড়ছেন। তবে ঈদ যাত্রার প্রথম দিনই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেশিরভাগ ট্রেনই দেরিতে ছাড়ছে। এতে পরিবার নিয়ে স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে কয়েক ঘন্টা, বেড়েছে ভোগান্তি। সকাল 6:30টায় সিলেটগামী পারাবত ট্রেন ও 7:30টায় কিশোরগঞ্জগামী 11 সিন্ধু ট্রেন নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পর ছাড়ে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার জানান, সকালের 12টি ট্রেনের মধ্যে 4টি ট্রেন দেরিতে ছেড়েছে। সময় মতো ট্রেন ছাড়তে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আজ থেকে 10 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু করেছে রেলওয়ে। 2 নম্বর লাইনে বলছে এখন মতো প্যাসেঞ্জার দেয় না, কয়টা সার্ভে এটা নিজেও জানি না। তারা কোনো কর্মকর্তাকে পাচ্ছি না জিজ্ঞাসা করে যে কয়টা সার্ভে গাড়ি এখন লাইনে দেওয়া না কেন। স্বাচ্ছন্দ্যের জন্যই তো যাওয়া, কারণ বাসে প্রচন্ড জ্যামের মধ্যে পড়তে হয়,
সেটা থেকে বাঁচার জন্যই ট্রেনে জার্নিটা করা। কতক্ষণ লেট হবে কোনো কিছু জানার মতো কোনো ব্যবস্থা নাই। সমাজ জনসাধারণকে বিলম্বে এখান থেকে প্রেরণ করে। এমপি আজিম হত্যার সঠিক তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এমপি আজিমের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন জানান, ডিএনএ টেস্টের জন্য তিনি প্রস্তুত। কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় পুরো দেশ। এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। এদিকে মিন্টু ষড়যন্ত্রের শিকার দাবি করে মানববন্ধন করেন স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন এমপি আজিমের মেয়ে। সাক্ষাৎ শেষে তিনি জানান, কোনো চাপের মুখে যেন বিচার বাধাগ্রস্ত না হয়। যাদের সাথে এদের কমিউনিকেশন, যাদের সাথে টাকা লেনদেনের কথা হয়েছে, ফোনে কথা হচ্ছে, দেখা করছে, এই যে এইগুলো তদবির, এগুলো করলে তো আসলে মূল যে হত্যাকারী তাদেরকে তো আসলে ছাড়া পেয়ে যাবে, যেটা আমি বলতে পারি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করা হচ্ছে। কোনো চাপচোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কি ছিল, এগুলো সব আমরা পরে জানাবো। এ ঘটনায় দুটি মামলা হয়েছে, একটি কলকাতায়, অন্যটি ঢাকায়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 ঘন্টার চেষ্টায় চট্টগ্রামের সিটি গেট এলাকার গার্টেক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 10টার দিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বুধবার সকাল 10টার দিকে চট্টগ্রামের গার্টেক্স গার্মেন্টসের গুদামের এক পাশে ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে ভেতরে থাকা তুলা, জুট, কার্টুন সহ মালামাল সরানোর চেষ্টা করেন শ্রমিক ও স্থানীয়রা। স্পেসিফিক বলতে পারতেছে না, কেউ বলতে শর্ট সার্কিট, কেউ বলতেছে ইলেকট্রিক ইয়া থেকে, কিন্তু স্পেসিফিক কেউ এখন জানতে পারে না, যেহেতু ভিতর থেকে যখন আগুন লাগছে সব বেরিয়ে গেছে। গুদামে আগুন লাগছে, সব মালামাল গুদামে থাকে, কোনো অসুবিধা হয়নি। আগুন লাগার পরই আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা। তাদের অভিযোগ, গুদামে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। হালকা একটু আগুন লাগার পর 5 মিনিটের ভিতরে দেখতে পুরো আগুন মানে ফুল ফায়ার হয়ে গেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ আসে এখানে পুড়ে গেছে অনেক। এখানে কিছু লেবার কাজ করছিল, এখানে তাদের কাছ থেকে লেগেছে না শর্ট সার্কিটে লেগেছে এখনও এটা পুরোপুরি ক্লিয়ার না। তবে এই গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ভালো ছিল না। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট নেভানোর কাজ শুরু করে। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আমরা তাৎক্ষণিকভাবে 6টা ইউনিটে এখানে এসে উপস্থিত হই এবং আমরা দেখতে পাই যে গার্মেন্টস এই গোডাউনের পাশে আরও গোডাউন রয়েছে এবং পাশে 4 তলা একটা ভবন রয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর। তো আমরা চেষ্টা করি যে এই সারাউন্ডিংভাবে চতুর্দিক থেকে ঘেরাও করে আমরা আগুনটা নির্বাপন করতে সক্ষম হই। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আরসাক কমান্ডার আব্দুল মুনাফ নিহত হয়েছেন। সকালে ঘোনারপাড়া 19 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। এপিবিএন 8-এর অধিনায়ক আমির জাফর জানান, মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সন্ত্রাসীদের 2 পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে, এতে গুলিবিদ্ধ হন আনসার কমান্ডার মোনাফ। তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।